হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস আছে। তোমাদের 5 নম্বর অধ্যায়টা পড়া চলছিল। আজকে এই 5 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নটা আলোচনা করব, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছেন, এই প্রশ্নের অ্যান্সারটা নিয়ে আলোচনা করব। ভালো করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা যারা 2022-এ এইচএস পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সেটা জানো। প্রথমে তোমাদের কি লিখতে হবে? ভূমিকা। ঠিক আছে, ভূমিকায় তোমরা লিখবে, ব্রিটিশ সরকার একদিকে মন্টেগু চেমসফোর্ড সংস্কারের মাধ্যমে ভারতীয় জনগণকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। ঠিক আছে, অন্যদিকে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনকে বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে রাওলাট কমিশন গঠন করে। ব্রিটিশ বিরোধী যেসব গণ আন্দোলন চলছিল সেইগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে কী করলো? রাওলাট কমিশন গঠন করলো। এবং 1919 খ্রিস্টাব্দে 18ই মার্চ আইনসভায় আইনটি পাস হয়, তা রাওলাট আইন নামে পরিচিত হয়। তাহলে কত সালে পাস হলো? 1919 খ্রিস্টাব্দে 18ই মার্চ আইনসভায় পাস হয়ে গেল এবং সেটা রাওলাট আইনে পরিণত হয়ে গেল। তাহলে দেখো, একদিকে কি মন্টেগু চেমসফোর্ড সংস্কারের মাধ্যমে ভারতের জনগণকে সন্তুষ্ট করে রাখার চেষ্টা করছে, এবং আরেকদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলোকে দমন করার জন্য রাওলাট আইন জারি করে দিল 1919 খ্রিস্টাব্দে। আর এই রাওলাট আইন এতটাই কুখ্যাত আইন ছিল, এখানে বলা আছে যে এতটাই কুখ্যাত আইন, এই ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে বিভিন্ন বইতে, কারণ এখানে কি তোমাকে দেখলো ব্রিটিশ সরকার, দেখে তোমাকে বুঝলো যে তোমাকে দেখে সন্দেহভাজন মনে হচ্ছে যে তুমি কোনো বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত আছো, সঙ্গে সঙ্গে তোমার কিন্তু অ্যারেস্ট করবে এবং সঙ্গে সঙ্গে তোমার সাজা দিয়ে দিতে পারবে, সেখানে কোনো সাক্ষী কোনো কিছু চলবে না। ঠিক আছে, এতটাই কড়াকড়ি ছিল। যাই হোক, এটা তোমাদের ভূমিকা গেল। এবারে রাওলাট আইনের উদ্দেশ্য এখানে আমি 4টে পয়েন্ট আলোচনা করছি উদ্দেশ্যর। এক হচ্ছে রাজনৈতিক কারণ, 2 হচ্ছে বিপ্লবী কার্যকলাপকে দমন করা, তারপরে আগাম সতর্কতা, আরেকটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের আচরণ। দেখো, প্রথম পয়েন্ট যেটা রাজনৈতিক কারণ, সেক্ষেত্রে তোমরা কি লিখবে? প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে 1915 খ্রিস্টাব্দে ভারত রক্ষা আইনের মেয়াদ শেষ হলে, 1915 খ্রিস্টাব্দে কী হচ্ছে? ভারত রক্ষা আইনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ফলে তৎকালীন বিশৃঙ্খল পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য ইংরেজ সরকার ভারত রক্ষা আইনের মতো আরও একটি আইনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। ঠিক আছে, আর এই প্রয়োজনীয়তা থেকেই ব্রিটিশ সরকার রাওলাট আইন পাস করেছিল। তাহলে রাজনৈতিক কারণটা কি বললাম? যে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগের মুহূর্তে ভারত রক্ষার যে আইন ছিল সেটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং ব্রিটিশ সরকার ভারতীয়দের যে বিপ্লবী কার্যকলাপ সেটাকে দমন করার জন্য এই ধরনের আরেকটা আইনের প্রয়োজনীয়তা উপলব্ধি করলো, আর সেই প্রেক্ষাপটেই রাওলাট আইন তৈরি হলো। এটা হচ্ছে রাজনৈতিক কারণ। এবার 2 নম্বর যে পয়েন্টটা তোমাদের লিখতে হবে, বিপ্লবী কার্যকলাপ। সেক্ষেত্রে কি লিখবে? এই সময় বিপ্লবীরা বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে সরকারকে আতঙ্কিত ও ব্যতিব্যস্ত করে, তাই ভারতীয়দের যাবতীয় বিক্ষোভ ও আন্দোলনকে দমন করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার রাওলাট আইন প্রবর্তন করেন। এটা ছিল 2 নম্বর কারণ। 3 নম্বর উদ্দেশ্য অর্থাৎ 3 নম্বর কারণ কি ছিল? আগাম সতর্কতা। ইংল্যান্ডের উপনিবেশ হওয়ায় ভারত এক প্রকার বাধ্য হয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল, নিজের ইচ্ছায় নয়, এক প্রকার বাধ্য হয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল। তাই ব্রিটিশ সরকার অনুমান করেছিল যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে এক অস্বাভাবিক বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, আর সেই উদ্দেশ্যে ব্রিটিশ সরকার রাওলাট আইন প্রবর্তন করেন। পরের উদ্দেশ্য 4 নম্বর, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের আচরণ। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতে কর্মসংস্থানের সুযোগ ক্রমশ সংকুচিত হলে, প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে বা প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগের মুহূর্তে ভারতে
কর্মসংস্থান অর্থাৎ কাজের সুযোগ কমে গিয়েছিল, সেই জন্য কাজের আশায় দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল ভারতীয়রা। আর কর্মস্থলে ব্রিটিশ সরকার এবং শ্বেতাঙ্গ ভারতীয়দের সঙ্গে চরম দুর্ব্যবহার করত। তাহলে কি, কর্মস্থলে ব্রিটিশ সরকার এবং শ্বেতাঙ্গরা ভারতীয়দের সঙ্গে চরম দুর্ব্যবহার করত। আর এই অমানবিক আচরণ রাওলাট আইনের পটভূমি তৈরি করে। এই ছিল তোমার রাওলাট আইনের উদ্দেশ্য। এবারে তোমাদের যেটা আলোচনা করব, পরের যে পার্টটা আছে, গান্ধীজির বিরোধিতা। ঠিক আছে, এখানে 3টে পয়েন্ট আলোচনা করেছি বিরোধিতায়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আইনের আপত্তিকর দিক, 2 নম্বর হচ্ছে জাতীয় আন্দোলনের রূপ বদল, 3 নম্বর পয়েন্ট হচ্ছে সত্যাগ্রহ আদর্শ প্রয়োগ। তাহলে বিরোধিতার 1 নম্বর পয়েন্ট আলোচনা করছি, আইনের আপত্তিকর দিক। রাওলাট আইনের মূল উদ্দেশ্য ছিল বিপ্লব ও সন্ত্রাসবাদকে দমন করা। তাহলে কি, রাওলাট আইনের মূল উদ্দেশ্য ছিল বিপ্লব ও সন্ত্রাসবাদকে দমন করা বলে উল্লেখ করা হয়। তাহলে ব্রিটিশ সরকার কি উল্লেখ করছে, যে রাওলাট আইনের উদ্দেশ্য হচ্ছে বিপ্লব এবং সন্ত্রাসবাদকে দমন করা, কিন্তু বিনা বিচারে আটক করা, বাসস্থানের ওপর নজর রাখা, ঘর তল্লাশি করে মোটা টাকা জামানত আদায় করা, ঠিক আছে, প্রভৃতি দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাই ভারতীয়দের স্বার্থে গান্ধীজি এই আইনের বিরোধিতা করেন। 2 নম্বর গান্ধীজির বিরোধিতার যে পয়েন্টটা আছে, সেটা হচ্ছে জাতীয় আন্দোলনের রূপ বদল। জাতীয় কংগ্রেস প্রথম দিকে আবেদন নিবেদনের রাজনীতি করে ভারতবাসীর স্বার্থ রক্ষা করতে পারেনি। তাহলে কি, জাতীয় কংগ্রেস প্রথম দিকে আবেদন নিবেদনের রাজনীতি করে ভারতীয়দের স্বার্থ রক্ষা করতে পারেনি, তাই তারা সরাসরি ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়। বলছে তাই সরাসরি কি ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে গান্ধীজি ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেন। আর শেষ পয়েন্ট হচ্ছে তোমাদের সত্যাগ্রহ আদর্শ প্রয়োগ। গান্ধীজির রাজনৈতিক আদর্শ ছিল সত্যাগ্রহ। সত্যাগ্রহের মূল কথাই হলো অন্যায়ের সাথে অসহযোগিতা করা। গান্ধীজি মনে করেন রাওলাট আইন জারি করে ব্রিটিশ সরকার অন্যায় করেছে, তাই এই অন্যায়ের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন গড়ে তোলা দরকার। এই ছিল গান্ধীজির বিরোধিতার 3টে পয়েন্ট, রাওলাট আইনের বিরোধিতার 3টে পয়েন্ট। ঠিক আছে, এই ছিল আজকে ক্লাস। তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ, তোমাদের তো নোটটা তোমরা PDF পেয়ে যাবে তোমাদের হোয়াটসঅ্যাপে। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে। এবং তোমরা যারা ইউটিউবে দেখছো, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, অনলাইন কোচিং ক্লাস চলছে, সেক্ষেত্রে তোমরাও অ্যাডমিশান নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের মাসে 200 টাকা করে ফিস দিতে হবে। এই রকম ক্লাস সপ্তাহে 2টো করে পাবে এবং তোমরা সঙ্গে PDF নোটটাও কিন্তু পেয়ে যাবে। সেক্ষেত্রে এরকম নোটের তোমরা PDF পাবে। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবে যে এবারে কিন্তু তোমাদের স্কুলটা চালু হয়ে যাচ্ছে এবং পরীক্ষাও হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এবারে তৈরি হতে হবে। আরেকটা কথা, যে অনলাইন পড়াশোনার কিন্তু কোনো বিকল্প, আমাদের এই করোনা পিরিয়ডটা এসে অনলাইন পড়াশোনা যে স্টার্ট হয়েছে, এইটা কিন্তু ঠিক যে অনলাইনের কোনো বিকল্প হয় না। কারণ এখানে দেখো, এইটুকুনি টাইমের মধ্যে তোমরা একটা ক্লাস সম্পূর্ণ বুঝে নিতে পারছো। এইটুকুনি একটা প্রশ্ন লিখতে কোনো কোচিং সেন্টারে অফলাইনে যখন আমরা পড়িয়ে থাকি বা তোমরা যখন পড়তে যাও, তখন কিন্তু একটা পুরো ক্লাস চলে যায়। অর্থাৎ সেটা 1.5 থেকে 2 ঘন্টা টাইম কিন্তু যেতে আসতে বা সেখানে পড়তে ব্যয় হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, অ্যাডমিশন নিতে পারো, এখনও সময় আছে, এখনও নিজেদের তৈরি করতে পারো। আর আজকে এতটাই, পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।